আসসালামু আলাইকুম। আজ 16 জুলাই 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। কোটা বিরোধীদের পক্ষ নেয় আয়মান সাদিকের 5 কোটি টাকা বরাদ্দ বাতিল করল সরকার। সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানালেন আসিফ নজরুল। ইসরায়েলের 5 নাগরিক এবং 3টি সংস্থার উপর ইইউ এর নিষেধাজ্ঞা। এবার বিস্তারিত। কোটা বিরোধী আন্দোলন নিয়ে মাঠে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনের সমর্থনে সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে সংস্কার চেয়েছিলেন জনপ্রিয় প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হামলার পর প্রতিবাদ জানান তিনি। তার একদিন পরই 10 মিনিট স্কুলের 5 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কি কারণে এমন সিদ্ধান্ত, প্রথমে বিষয়টি নিয়ে কথা না বললেও আজ সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত এক সংলাপে তিনি একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, বরাদ্দ বাতিলের কারণ প্রকাশ্যে জানানো চুক্তির বরখেলাপ। তবে যেসব কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে বলে খবর ছড়াচ্ছে, সেই ভিত্তিতে বলবো, কেউ যদি বাংলাদেশ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তুলে এসব আদর্শের বিরুদ্ধে অবস্থান নেয়, সেখানে সরকার ব্যবস্থা নেবেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের অবশ্যই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলোকে সমুন্নত রাখা উচিত। তিনি বলেন, কেউ সফল উদ্যোক্তা হতে পারে, কেউ সফল শিল্পী হতে পারে, সাংবাদিক হতে পারে, আইনজীবী হতে পারে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এই সকল বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। তিনি আরো বলেন, সেক্ষেত্রে কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয়, অবশ্যই আমাদের তো কথাই আছে যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। ফেসবুকে যা লিখেছিলেন আয়মান সাদিক, তা হলো নিম্নরূপ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার পর আয়মান সাদিক লেখেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানাই। একই দিন 10 মিনিট স্কুলের প্রোফাইলের ছবিও পরিবর্তন করা হয়েছে। সেখানে একটি কালো রঙের ছবি লাগানো হয়েছে। কিছু না লিখলেও একই ছবি নিজের কভার ফটো হিসেবে পোস্ট করেন আয়মান সাদিকের সহধর্মিণী এবং 10 মিনিট স্কুলের প্রশিক্ষক মুনজেরিন শহীদ। সোমবার মধ্যরাতে এ পোস্ট করেন তিনি। এর আগে গত 14 জুলাই আয়মান সাদিক কোটা সংস্কার চেয়ে লেখেন, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। এসব কারণে অনেকে মনে করছেন আয়মান সাদিক কোটা সংস্কারের পক্ষে অবস্থান নেয় 10 মিনিট স্কুলের বরাদ্দ বাতিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল কোটা বিরোধী আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। চেঞ্জ টিভির দর্শকদের জন্য তা তুলে ধরছি। গতকাল আমাদের ছাত্রছাত্রীদের উপর যখন হামলা হচ্ছিল, আমি দৌড়ে বের হতে নিয়েছিলাম। আমার স্ত্রী চিৎকার করে বলল, মাথা খারাপ তোমার? আমি বললাম, না, যেতে হবে। তারপর মনে হলো, এই বিশ্ববিদ্যালয়ে এই সরকার তো আমি চিনি। বের হয়ে কলাভবনে যাওয়ার আগেই আমাকে মেরে শুইয়ে ফেলা হবে। তারপর প্রচারণা চলবে, কোটার এই আন্দোলনের পেছনে আসলে আমিই ছিলাম। কেউ কেউ প্রশ্ন করবে, আসলে কি উদ্দেশ্যে সেখানে গেলাম আমি। এসব ভেবে ভেবে অস্থির হয়েছি, আবার নিজেকে ধিক্কারও দিয়েছি। উপাচার্য স্যারকে বারবার ফোন করেছি, প্রক্টরকে খুঁজেছি, সাংবাদিকদের বলেছি, আর কিছুই করিনি। তবু একটু পর অনলাইনে দেখি ছাত্রলীগের এক নেতা ইতিমধ্যে আন্দোলনকারীদের সংঘর্ষের দিকে ঠেলে দিতে আমাকে দায়ী করেছেন। ভাবলাম ছাত্রদের বাঁচাতে তাহলে অন্তত কয়েকজন মিলে যাই। প্রগতিশীল 3 জন অধ্যাপককে ফোন করলাম, একজন ধরলেন না, একজন বললেন তিনি নেই ক্যাম্পাসে, আরেকজন বলল এখন যাওয়া ঠিক হবে না। আমার অস্থিরতা বাড়তে থাকে। পত্রিকার সাক্ষাৎকার দিলাম, ফেসবুকে লিখলাম। রাতে আর না পেরে ঢাবি মেডিকেলে আহত ছাত্রছাত্রীদের দেখতে গেলাম। অপরাধবোধ কিছুটা কমলে ঘুমাতে পারলাম অনেক রাতে। সকালে উঠে মনে হচ্ছে ধীরে ধীরে আমিও কাপুরুষে পরিণত হচ্ছি সম্ভবত। আগে কতবার ছাত্রদের পাশে দাঁড়ালাম, কখনো একদম একাই দাঁড়িয়েছিলাম, কাল কেন পারলাম না। আমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর শহীদ শামসুজ্জোহার উদাহরণ দেন কেউ কেউ। ওনার মতো আমরা হতে পারিনি, তবে কেউ কেউ কিছুটা হলেও প্রতিবাদ করেছি আগে বহুবার, কিন্তু পাশে থাকা মানুষ কম পেয়েছি। এখন আরও কমছেন তারা। বহু বছর ধরে একসাথে কাজ করেছি, এমন কেউ কেউ এখন সামান্য বিবৃতি দিতেও ভয় পান।
ফেসবুকে তো অনেকে লেখেন, আসেন না নিজেরা সবাই মিলে দাঁড়াই একদিন রাস্তায়, কোনো সংঘাত না, কোনো উস্কানি না, দাঁড়িয়ে জাস্ট বলি আমাদের সন্তানদের উপর হামলার বিচার চাই। এটাও যদি না পারি অন্তত একটা বিবৃতি দেই। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয় বলে জানা যায়। এ হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করেছেন। হামলা সংঘর্ষ নিয়ে কথা বলেছেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। মঙ্গলবার হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ছাত্রলীগ কোনো মারধরের ঘটনায় থেকে থাকলে এটি ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত না, এটা হচ্ছে অতি আবেগ। তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে আরেকজনকে মারছে। এটা কি তারা বোঝে না যে কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে, সারা দেশের মানুষ জানছেন? এতে ছাত্রলীগের ক্ষতি হচ্ছে। যারা বলছেন তারা কখনো এ ধরনের ঘটনায় জড়াবেন না। কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের অ্যাপিলেট ডিভিশনের ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে সুমন বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে তিনি প্রস্তুত। ব্যারিস্টার সুমন বলেন, আমি দাবি জানাচ্ছি শুধু 1 মাসের জন্য অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন স্থগিত করেন। আপনারা যদি চান তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তিনি বঙ্গবন্ধু কন্যা, তাকে বললে তিনি বুঝবেন না এমন কোনো জিনিস নেই। আমি তার কাছাকাছি থেকে আপনাদেরকে বলছি, তাকে বুঝিয়ে বলা গেলে তিনি বোঝেন না এমন কোনো জিনিস নেই। ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যা হয়েছে তা দুঃখজনক উল্লেখ করে সুমন বলেন, এ পরিস্থিতি এড়াতে হবে যে কোনোভাবে। সোমবার যারা আহত হয়েছেন আমি সরকারের কাছে দাবি জানাবো তাদেরকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তবে আমার মনে হয় আপনারা যে প্রক্রিয়ার দাবি আদায় করতে চাচ্ছেন এ প্রক্রিয়া সঠিক নয়। আপনাদের আন্দোলন সরকারের সঙ্গে, আদালতের সঙ্গে নয়। কিন্তু আন্দোলনে আপনারা যেটা চান সেটা আদালত থেকে আসলে তো আন্দোলনের দরকার পড়ে না। প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকব, যৌক্তিক সমাধানের চেষ্টা করব, যা যা বলা লাগে আমি তা বলবো। এভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট আর রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। কোটা সংস্কার আন্দোলনে 2 জন নিহতের তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। কোটা আন্দোলন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের প্রতিক্রিয়ায় আমরা অত্যন্ত হতাশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ওয়াশিংটনে সোমবার 2 শিক্ষার্থী নিহত হওয়ার তথ্য দিয়েছেন, এটা ভিত্তিহীন। এমন ভিত্তিহীন অযাচাইকৃত তথ্যের ব্যবহার সহিংসতা বাড়াতে পারে এবং বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অহিংস প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়ার জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। বাংলাদেশ সরকার সেই অধিকার সমুন্নত রাখতে অবিচল। গণতান্ত্রিক মূল্যবোধ ও ধারা রক্ষায় বাংলাদেশ মার্কিন সরকারের সাথে কাজ করে যাবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এর আগে সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কোটা বিরোধী আন্দোলনের সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় কয়েক শতাধিক শিক্ষার্থী আহত ও 2 জনের মৃত্যুর কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই সমাজের ছোট হোক বড় হোক প্রত্যেক মানুষের সুনির্দিষ্ট কর্মক্ষমতা রয়েছে। ধরুন আপনি কাউকে বিপদে ফেলতে পারেন, কিন্তু এই কাজটি আপনি করেন না। এটা হচ্ছে আপনার মহানুভবতা এবং ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে সংযমী ভূমিকা। অন্যদিকে সমাজের কোনো প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে আপনি আপনার সক্ষমতার সবটুকু প্রয়োগ করলেন, এটা আবার বড় ধরনের আরেক মহানুভবতা। সুতরাং ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এবং ক্ষমতা প্রয়োগ না করার ক্ষেত্রে দুদিকেই আপনাকে অবশ্যই কর্মতৎপর এবং সংযমী হতে হবে। তবেই আপনি আমি সবাই প্রকৃত মানুষ হতে পারবো। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রাণহানির এই ঘটনা ঘটে। ভারতীয় কর্মকর্তাদের মতে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ উপত্যকার জোডা জেলার দোসা এলাকায় যৌথ অভিযান শুরু করে। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত 5 সেনা গুরুতর আহত হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র
দ্বিবেদীর সঙ্গে কথা বলেছেন এবং জোডার পরিস্থিতি ও সেখানে চলমান অভিযানের বিষয়ে পর্যালোচনা করেছেন। কাশ্মীরের জম্মু অঞ্চলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় হামলার ঘটনা এটি। গত সপ্তাহে উপত্যকার কাঠুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর 5 সেনা নিহত হয়। ওই হামলায় আরও 5 জন সৈন্য আহত হয়। অন্তত 12 জন সৈন্যকে বহনকারী 2টি ট্রাকে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলার পর হতাহতের এই ঘটনা ঘটে। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়ন এবং এ দুই অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের 5 নাগরিক এবং 3টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইইউ এর প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন। নিষেধাজ্ঞার আওতায় আনা 5 ইসরায়েলি নাগরিকের সবার নাম প্রকাশ করেনি কমিশন। সংস্থার 3টির মধ্যে 2টির জানা গেছে যে 5 ইসরায়েলি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাদের মধ্যে 2 জন 2টি সংস্থার প্রধান নির্বাহী। এই সংস্থাগুলো হলো টিজাভ 9, লেহাভা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা। অপর যে 2 ব্যক্তির নাম জানা গেছে বেনজিয়ন গোপেস্ট্রেন এবং ইশাসচার মান্নে। ইশাসচার মান্নে একটি স্থানীয় পত্রিকার প্রধান নির্বাহী। ইইউ এর বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো 2023 সালের 9 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা সহিংসতায় উস্কানি দিচ্ছে। পাশাপাশি গাজায় খাদ্য, পানি এবং জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে এই ব্যক্তি ও সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে। যে 5 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা এই আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থাকে সেসবও বাজেয়াপ্ত করা হবে। ইসরায়েলের অর্থমন্ত্রী ইইউর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য এবং পারস্পরিক বন্ধুত্বের পথে বড় অন্তরায়। ইসরায়েলের ডানপন্থী ব্যক্তি ও সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ইসরায়েল ইইউর বন্ধুত্বের রেড লাইন অতিক্রম করা একই ব্যাপার। প্রায় 3 মাস স্থগিত থাকার পর ফের শুরু হচ্ছে ফিলিস্তিনের 2 প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠী ফাতাহ ও হামাসের মধ্যে ঐক্য সংলাপ। 2 গোষ্ঠীর একাধিক জ্যেষ্ঠ নেতা সোমবার রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। নেতারা জানিয়েছেন, চলতি জুলাই মাসের শেষ দিক থেকে শুরু হবে সংলাপ। আগের মতো দুপক্ষের বৈঠক বসছে বেজিংয়ে। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম 3 ভূখণ্ডের সমন্বয়ে গঠিত ফিলিস্তিন 2007 সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। অন্যদিকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ক্ষমতায় রয়েছে রাজনৈতিক দল ফাতাহের নেতৃত্বাধীন জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতাহের শীর্ষ নেতা। একসময় গাজা উপত্যকায়ও ক্ষমতায় ছিল ফাতাহ, কিন্তু 2007 সালের নির্বাচনে জয়ী হয়ে গাজায় ক্ষমতা গ্রহণের পাশাপাশি ফাতাহকে উপত্যকা থেকে উচ্ছেদ করে হামাস। 2 গোষ্ঠীর মধ্যে বিরোধিতার প্রধান ইস্যু স্বাধীনতা অর্জনের পন্থা নিয়ে। ফাতাহ সংলাপ এবং রাজনৈতিক তৎপরতা ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। অন্যদিকে হামাস বিশ্বাস করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করার মাধ্যমেই কেবল ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন সম্ভব। তবে ফিলিস্তিনের জনপ্রিয়তা থাকলেও আন্তর্জাতিক পর্যায়ে হামাসের তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে বেশ কয়েক বছর আগেই। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলো এখনও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা না করলেও অধিকাংশ দেশ সব সময় এই গোষ্ঠীটির সংস্রব থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। অন্যদিকে ফাতাহের নেতৃত্বাধীন জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনের বৈধ শাসক হিসেবে স্বীকৃত। প্রায় 17 বছর বৈরিতা চলার পর গত এপ্রিলে বৈঠক শুরু হয় হামাস ও ফাতাহের প্রতিনিধিদের মধ্যে, কিন্তু বেশি দূর এগোনোর আগেই ছেদ পড়ে সেই সংলাপে। ধারণা করা হয়েছিল এর মধ্যে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করবে, কিন্তু নিকট ভবিষ্যতে এমন কোনো লক্ষণ দেখা না যাওয়ায় ফের নিজেদের মধ্যকার বিভেদগুলো মিটিয়ে নিতে প্রস্তুত হচ্ছে ফাতাহ এবং হামাস। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।